FM, the night comes alive with Graminphone. আজ থেকে কয়েক বছর আগে মাস্টার্স পাশ করে বেরিয়ে নানান জায়গায় চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। যথারীতি বেকার হয়ে বসে আছি। দুটো টিউশনই করাই, টাকা যে খুব বেশি পরিমাণে পাই তাও নয়। শহরের খুব সাধারণ একটি মেসে কোনোভাবে থাকা খাওয়ার খরচ চলে যেত। নিজের জন্য শখ আহ্লাদ মেটাতেই পারি না, পরিবারে টাকা পাঠানো তো অনেক দূরের ব্যাপার। পরিবারের আছে আমার মা, বাবা, দাদি, আমার ছোট ভাই ইশতিয়াক, আমার চাচা, চাচি ও চাচাতো বোন সুমাইয়া। যদিও বাবা সৌদি আরব থেকে মাসে মাসে ভালোই টাকা পাঠান, কিন্তু সেখান থেকে টাকা চাইতে বড্ড লজ্জাবোধ হয়। যেহেতু আমি বড় সন্তান, তাই আমারও যথেষ্ট দায়িত্ব ছিল পরিবারের প্রতি। সে কারণেই মরিয়া হয়ে চেষ্টা করছিলাম একটা চাকরির জন্য, কিন্তু বিধাতা এই সুখ আমার কপালে লেখেননি। বছরের মাথায় আমার সেই চাকরিটাও চলে গেল। হাল না ছেড়ে আবারও চাকরির পরীক্ষা দিতে থাকি নানান জায়গায়। 2016 সালে যখন আমার বয়স 30 পার হয়ে গেল, মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। ভাবলাম আমার দ্বারা আর বোধহয় কিছু হবে না। ঠিক তখনই মাথায় আসলো নিজের একটা ফার্ম করবার চিন্তা। আমি নিজে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তাই মনে মনে ভাবলাম যে চাকরি বাকরি যখন আমার কপালে নেই, আমি নিজের অর্থের সংস্থান নিজেই করব। আমার বাড়ির পাশে বেশ কিছুটা পতিত জমি এবং একটা মজা পুকুর আছে, সেটাকে কাজে লাগালেও তো মন্দ হয় না। পরদিন বাবা ফোন করলে বাবার সাথে এই নিয়ে আলোচনা করলাম। ভেবেছিলাম বাবা বোধহয় আপত্তি করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে বাবা বলল, চাকরি বাকরি বোধহয় তোর কপালে নেই, তুই বরং এটা চেষ্টা করে দেখতে পারিস। এর জন্য পুঁজি তুই ব্যাংক থেকে আপাতত লোন নে, আমার হাতে টাকা পয়সা কিছু জমলে তোকে পাঠাবো। চিন্তা করিস না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ব্যাংক থেকে কিছু টাকা লোন নিলাম। প্রথমে হাঁস ও মুরগির জন্য আলাদা আলাদা খামার বানিয়ে তারপর সাহস করে 200 হাঁস ও 200 মুরগির ছানা কিনে ফেললাম। প্রথম সঠিক ব্যবস্থাপনায় কিছু অসুবিধা হচ্ছিল, তাই কিছু ছানা মরে গেল। 4 মাস পর যখন আমার হাঁস মুরগিগুলো ভালো দামে বিক্রি হলো, আমার মনে কি যে আনন্দ হচ্ছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভালো টাকাই লাভ হলো প্রথমবারে। পুরো বিষয়টা চিন্তা করে দেখলাম, তাহলে তো এটাকে নিতে পারি আমার জীবিকা হিসেবে। অন্যের অধীনে চাকরি করেই বা কি হবে। মনে হলো প্রথমবারে যখন ভালো লাভ এসেছে, তাহলে নিশ্চয়ই খামার আরো বড় করলে আরো লাভ হবে, জীবন নির্বাহ করার মতন ব্যবস্থা হয়ে যাবে। এবারে ভাবলাম সরাসরি 2000 মুরগির ছানা ও 2000 হাঁসের ছানা কিনে আনবো, কিন্তু এর জন্য খামার বড় করতে হবে। আমাদের অবশ্য জমি জমা কম ছিল না, তাই ভাবলাম খামারটা এবার আরো বড় করা যাক। কে জানতো সেটাই আমার জীবনে সব থেকে বড় ভুল সিদ্ধান্ত। মূল ঘটনা কিন্তু শুরু হয়েছিল সেখান থেকেই। আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া কিছু বিঘা জমি ছিল, ভাবলাম সেই বুঝেই করব। আমাদের জমির এক কোনায় ছিল বেশ ঘন বাঁশঝাড়। এই বাঁশঝাড় থেকে কখনো কাউকে বাঁশ নিতে দেখিনি। একবার নাকি এক লোক সন্ধ্যাবেলায় এই বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে এসে আকস্মিকভাবে মারা যায়। এরপর থেকে এই বাঁশঝাড় থেকে আর কেউ বাঁশ নিয়ে যাওয়ার সাহস করেনি। বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু প্রাণী সম্পদ বিভাগে কাজ করে, তার সাথে ফোনে কথা বলে পরামর্শ করে নিলাম। উপজেলা প্রাণী সম্পদ অফিসে গিয়ে সেখানকার লোকদের সাথে কথা বলে নেই। তারা এসে সবকিছু বোঝার পরে আমাকে বললেন, 2000 হাঁস ও 2000 মুরগি পালন করার জন্য খামার বড় করতে হলে আমাকে ওই বাঁশঝাড় কেটে ফেলতে হবে। আমি জানতাম যে ওই বাঁশঝাড় ঘিরে প্রচলিত আছে যে এখানে কেউ বাঁশ কাটতে আসলে সে মারা যায়, কিন্তু এবার তো কাটতেই হবে। আমি মোটামুটি বিভ্রান্তই ছিলাম বলা যায়। মা ও বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। দুজনেই বলল যে বেশি করে লোক লাগিয়ে দিনের বেলার মধ্যেই যেন বাঁশঝাড় পরিষ্কার করে ফেলি। এই ভাবনাটা আমার মনে ধরল।
বেশ ঝক্কি ঝামেলার পর অনেক মানুষ জোগাড় করে ফেলি বাঁশের ঝাড় সাফ করার জন্য। সবাই মিলে ভোরবেলা কাজ শুরু করে দিল, কিন্তু এমনই ভাগ্য, সন্ধ্যার আগে পুরো কাজ শেষ হলো না। আসলে বাঁশঝাড়টি যথেষ্ট বড় ছিল, যার ফলে এটা পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার ছিল। যাই হোক, সবাইকে বলে দিলাম আগামীকাল ভোরবেলা এসে কাজ শুরু করে দিতে, তাহলে দুপুরের আগেই কাজ শেষ হয়ে যাবে। তারাও সম্মতি জানিয়ে চলে গেল। পরদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমি তাদের জন্য অপেক্ষা করছিলাম। কথা ছিল ভোরে ফজরের আজানের পরপরই তারা এসে তাদের কাজ শুরু করবে। আমার বিস্ময়ের কোনো সীমা থাকলো না যখন খেয়াল করলাম সকাল 10টা বেজে গেছে, অথচ একটি লোকেরও আমাদের বাড়িতে পা পড়ল না। ব্যাপারটা কি? মনের মধ্যে এক অজানা অনুভূতিকে সঙ্গী করে রওনা দিলাম সেই লোকের বাড়িতে, যেই লোকদের মধ্যে একটু সে নেতা গোছের ছিল। আরো বিস্ময়ের বাকি ছিল, সেই লোকের বাড়িতে গিয়ে অবাক হয়ে দেখলাম গতকাল আমাদের বাড়িতে আসা প্রায় সকলেই ওই নেতা গোছের লোকটির বাড়ির উঠোনে গোল হয়ে বসে কি যেন আলোচনা করছে। যার বাড়িতে গিয়েছিলাম সেই নেতা লোকটির নাম কুদ্দুস। আমি জিজ্ঞেস করলাম, কি হলো কুদ্দুস ভাই, আপনাদের সবার কি হয়েছে? আজ ভোরবেলা তো আমার বাড়িতে আপনাদের সবার আসার কথা ছিল। সবার তরফ থেকে এবার কুদ্দুস ভাই উত্তর দিলেন, মাফ করবেন ফাহিম ভাই, আপনার এইখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমি এবার আকাশ থেকে পড়লাম, কি বলছেন এগুলো কুদ্দুস ভাই? কেন আসবেন না? কেন আসবেন না আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে? এবার কুদ্দুস ভাই যা বললেন তা শুনে আমি হতবাক হয়ে গেলাম। কুদ্দুস ভাই বললেন, গতকাল রাত্রে ঘুমানোর পর আমরা সবাই একসাথে একই স্বপ্ন দেখেছি। স্বপ্নের মধ্যে আমরা সবাই দেখেছি বাঁশ ঝাড়ের বড় বড় বাঁশ বাতাসে খুব জোরে জোরে দুলছে, আর দোল খাওয়া বাঁশের ওপরে কয়েকজন বসে আছে। তারা সবাই মিলে একসাথে জোর গলায় বলল, কাল যদি এই বাড়িতে এসে বাঁশ ঝাড়ে হাত দিস তাহলে তুই নির্ঘাত মরবি, যেভাবেই হোক তুই মরবি, তোকে বাঁচাতে পারবে না কেউ, কথাটা সবাইকে জানিয়ে দিস। তারপর ঘুম থেকে উঠেই সবাই তাড়াতাড়ি আমার বাড়িতে এসেছে এই কথা সবাইকে জানানোর জন্য। কথাগুলো আমি খানিকক্ষণ জড়বুদ্ধির মতন দাঁড়িয়ে রইলাম শুনে। অনেক চেষ্টা করেও তাদের রাজি করাতে পারলাম না। এমনিতেই তারা অনেক কুসংস্কারাচ্ছন্ন, তার উপর সবাই মিলে এই স্বপ্ন দেখেছে, তাই কেউ রাজি হয় না। শেষমেশ কুদ্দুস ভাই দায়িত্ব নিলেন অন্য জায়গা থেকে কিছু মানুষ এনে দেয়ার। পরদিন সেই নতুন লোকেরা এলো। একটু সময় লাগালেও তারা মোটামুটি ভালোভাবেই পরিষ্কার করে দিল জায়গাটা। সেই রাত্রে আমি দেখলাম ভয়ঙ্কর স্বপ্ন। প্রচন্ড জোরে বাতাস বইছে, বাতাসের সনসন শব্দ অস্বাভাবিক রকমের জোরে জোরে এসে কানের পর্দাকে এফোঁড় ওফোঁড় করে দিচ্ছে। একটু পর এই সকল শব্দকে ছাপিয়ে পরিষ্কার শুনতে পাচ্ছি একটা কণ্ঠধ্বনি, কাজটা তুই মোটেও ভালো করলি না, তুই আজকে যা করলি তার শাস্তি একটাই, মৃত্যু। বলেই সেই কণ্ঠটা হা হা করে পিলে চমকে দেওয়ার মতো হাসি শুরু করলো। হাসির দমকে বলতে লাগলো, তবে এত সহজে তুই মরবি না, চোখের সামনে আগে নিজের সব কিছু ধ্বংস হতে দেখবি, নিজের পরিবারকে মরতে দেখবি, তারপর তোর মৃত্যু দেখে আমরা উল্লাস করব। মৃত্যুর জন্য তৈরি হ। ঘুম ভালো হলো না। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সবার আগে আমি মা, দাদি, চাচা, চাচি আর ভাই বোনকে জিজ্ঞেস করি যে গত রাতে কোনো স্বপ্ন তারা দেখেছে কিনা। আমি ভেবেছিলাম প্রত্যেকে হয়তো বলবে যে বাজে কিছু স্বপ্ন দেখেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ কিচ্ছু দেখেনি গতকাল রাতে। তার মানে ব্যাপারটা শুধু আমার একার সাথেই ঘটে যাচ্ছে। কিন্তু কেন? এর সাথে ওই বাঁশঝাড়েরই বা কি সম্পর্ক? সব গুলিয়ে যাচ্ছে। তবুও দমে গেলাম না। একটু বেলা হতেই লক্ষ্য করলাম কুদ্দুস ভাই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে আসছেন আমার বাড়িতে। বাড়ির উঠান পেরিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, ফাহিম ভাই, ওই দিকে তো আর এক সর্বনাশ হয়ে গেছে। আমি চমকে উঠলাম। কি হয়েছে? কুদ্দুস ভাই বললেন, গতকাল রাতে যারা আপনার বাড়িতে বাঁশ কেটে গিয়েছে তাদের সকলেরই গায়ে ভীষণ জ্বর। আমি তো খবর পেয়ে দৌড় দিয়ে আপনার বাড়িতে এলাম, আপনি আমার সাথে চলেন। আমি দেরি না করে কুদ্দুস ভাইয়ের সঙ্গে
রওনা দিলাম। সেই লোকেরা একই কলোনির ভেতরে থাকে। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলার পর আমি সত্যি ভয় পেয়ে যাই। প্রথম দিনের মানুষদের মতোই এরাও প্রত্যেকেই গতকাল রাতে একটা করে দুঃস্বপ্ন দেখেছে। অনেকগুলো মানুষের মতো অবয়ব তাদের ওই বাঁশঝাড়ের চারিদিকে ঘিরে ফেলেছে। এবার সবাই গোল হয়ে ঘুরে ঘুরে বলতে লাগলো, আমাদের সর্বনাশ করে পার পেয়ে যাবি ভেবেছিস? কখনো না, তোরা তো শাস্তি পাবি। সব থেকে বড় শাস্তি পাবে বাড়ির লোকগুলো। এই স্বপ্ন দেখার পর থেকেই গতকাল কাজে আসা প্রত্যেকটি লোক অসুস্থ হয়ে পড়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তবু চিকিৎসা বাবদ তাদের কিছু টাকা পয়সার ব্যবস্থা করে বাড়িতে এলাম। এত কিছু চিন্তায় মাথাটা খুব ঝিমঝিম করছিল। বাবা ফোন করলে তাকে সবকিছু খুলে বললাম। ভেবেছিলাম বাবা বোধহয় সমাধান হিসেবে কিছু একটা বলবেন, কিন্তু আমার কথা শুনে বাবা তো হেসেই খুন। বাবা হাসতে হাসতে বললেন, আরে বেটা, এসব হলো ওদের কুসংস্কার। এদের এই কুসংস্কারের চিন্তা ভাবনা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি তোমার মতো কাজ করো। প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। সেদিন সন্ধেবেলা নামাজ পড়ে আমার ঘরে গিয়ে লাইট নিভিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করছি মাত্র, প্রায় সাথে সাথে আমার কানের খুব কাছ থেকে কেউ ফিসফিস করে বলতে লাগলো, এখনো তো কিছু শুরু হয়নি, তাতে এই অবস্থা। শুরু হলে পরে তোর কি হবে? লাফ দিয়ে উঠে বসলাম। বিছানা থেকে লাইটের সুইচ অনেকটা দূরে উঠে গিয়ে সুইচ টিপলাম। লাইট জ্বলল না। মানে মাথার উপর তো ফ্যান ঠিকই ঘুরছে, লাইটে আবার কি সমস্যা হলো? আবারও সুইচ টিপলাম। এবার শব্দ হবার সাথে সাথেই আশেপাশের সব শব্দ বন্ধ হয়ে গেল। একেবারে শুনশান পরিবেশ। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমার চতুর্দিকে অনেকেই দাঁড়িয়ে আছে। গরম নিঃশ্বাস টের পাচ্ছি ঠিকই, অথচ আমি ছাড়া আর কেউ নেই। আর পারছিলাম না, মাথা ঘুরছে বনবন করে। আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরে আসার পরেই খেয়াল করলাম আমার ঘরে বাতি জ্বলছে। আশ্চর্য, এটা কি আদৌ সম্ভব? সামান্য ঘাড় ঘুরিয়ে তাকালাম, দেখলাম আমার চাচাতো ছোট বোন সুমাইয়া আমার পাশে বসে আছে। এবার সুমাইয়াকে জিজ্ঞেস করলাম, বাড়ির অন্যটা কোথায় রে? এরপর সুমাইয়া আমাকে যা বলল তা শোনার জন্য আমি একটুও প্রস্তুত ছিলাম না। কিছুক্ষণ আগে দাদি ছাদের দরজা লাগাতে আসার সময় হঠাৎ করেই ওপরের সিঁড়ি থেকে বেকায়দায় পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। কথা শুনে বিছানা থেকে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। অসম্ভব ভারী হয়ে আছে মাথা। এর মধ্যে লোডশেডিং হয়ে গেল। আবছা অন্ধকারের মধ্যেই বোনকে বললাম, একটু পানি নিয়ে আয়, খুব তেষ্টা পেয়েছে। বোন পানি আনতে গেল। ক্ষণিকের মধ্যে আমার কানের কাছে গরম নিঃশ্বাস, সেই ফিসফিসে আওয়াজ। কেমন? এভাবেই একটা দুর্যোগ যাবে, তারপর আরেকটা দুর্যোগ আসতে থাকবে। একে একে সবাই মরবে, আর সবশেষে তুই। চোখের সামনে সহ্য করতে পারবি তো এত কিছু? এরপর আবারও সেই শরীর হিম করা হাসি হাসতে হাসতে সেই আওয়াজ গায়েব হয়ে গেল। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এর মধ্যে সুমাইয়া পানি নিয়ে এলো। খেয়ে সামান্য ধাতস্থ হলাম। খবর এলো দাদিকে শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দাদির কোমরের প্লাস্টার শুরু করা হয়েছে। মানে সামান্য স্বস্তি, আর প্রায় পুরোটাই অস্বস্তি নিয়ে রাতটুকু কোনো রকমে পার করলাম। শরীর ভালো না, এক ফোঁটাও ঘুম এলো না চোখে। ভোরবেলা ঘুম থেকে উঠে শরীর খারাপ থাকার পরও চলে গেলাম কুদ্দুস ভাইয়ের বাড়িতে। উদ্দেশ্য হলো একজন কবিরাজের সন্ধান। চুলোয় যাক পোল্ট্রি ফার্ম। আমার কাছে আমার পরিবার সবার আগে। কুদ্দুস ভাইকে বারবার ফোন করেও পাচ্ছিলাম না, তাই কষ্ট করে হলেও তার ঘরে যেতেই হলো। যাই হোক, কুদ্দুস ভাইয়ের বাড়িতে গিয়ে দেখি তিনি কাজে যাবার আগে ভাত খাচ্ছেন। খাওয়া শেষ হলে আমি কুদ্দুস ভাইকে সবকিছু বললাম। কুদ্দুস ভাই বললেন, ফাইম ভাই, এই গ্রামের তেমন অভিজ্ঞ কোনো লোক নেই। পাশের গ্রামে একেবারে শেষ প্রান্তে এক অনেক বৃদ্ধ লোক আছে। তিনি অনেক বছর ধরে এইসব চর্চা করেন। এখন এগুলো করেন কিনা জানি না। এখন আমি কাজে যাই ভাই, দেরি হয়ে যাচ্ছে। কাজ থেকে ফিরে কথা হবে। কাজ থেকে ফেরার পর সন্ধ্যার দিকে কুদ্দুস ভাই আর আমি সুমাইয়া গেলাম পাশের গ্রামে ওই কবিরাজের বাড়িতে। কবিরাজকে দেখে বুঝলাম তার বয়স ৮০ ওপরে তো হবেই। কবিরাজ আমাদের দেখার পর খুবই নম্র স্বরে বললেন, কোনো সমস্যা নিয়ে এসেছেন? আমরা মাথা নাড়লাম। তিনি বললেন, আমি তো এখন আর কবিরাজি করি না, তারপরও
তোমাদের সমস্যার কথা খুলে বলো, দেখি আমি কিছু করতে পারি কিনা। এরপর এতদিন পর্যন্ত যা যা হয়েছে সবকিছু তাকে খুলে বললাম। সবকিছু শুনে কবিরাজ অবাক হয়ে বললেন, তুমি কি খলিলুল্লাহর নাতি? এবার আমরা তিনজনেই চমকে উঠি। আমার দাদার নাম খলিলুল্লাহ, কিন্তু আমার দাদার নাম কবিরাজ জানলেন কেমন করে? জিজ্ঞেস করতে তিনি বললেন, সে এক বিশাল কাহিনী, তোমরা জানো না, কারণ এই কাহিনী তোমাদের জন্মের আগের। আমি বললাম, সে সময় কি হয়েছিল সেটা আপনার মনে আছে? তিনি বললেন, কেন মনে থাকবে না, অবশ্যই আছে। আমি এই ঘটনার সমাধান করে দিতে পারি, তবে সেটা কাল সকালের আগে সম্ভব নয়। আগে তোমাদের বলি, আজ থেকে 40 বছর আগে কি হয়েছিল সেই সময়। এই পর্যায়ে কবিরাজ দাদা তার ঘটনা বলতে শুরু করলেন। আজ থেকে 40-45 বছর আগের কথা। তখন তোমাদের জন্মই হয়নি। তোমার বাবা ছিল কিশোর, আর তোমাদের দাদু অর্থাৎ খলিল ছিল মধ্যবয়সী। খলিল ছিল আমার বন্ধু মানুষ। আমাদের মধ্যে অনেক মিলমিশ ছিল। আমাদের আর্থিক অনটনের সময় খলিল আমাকে নানাভাবে সাহায্য করেছিল। তার এই উপকার আমি কখনো ভুলতে পারবো না। সেই সময় খলিলের জমিজমা পাওয়ার লোভে ওর এক আত্মীয় ওর ওপর কালো জাদু করে এবং জিন চালান দেয়। কিন্তু বিপদ বুঝতে পেরে খলিল আমার কাছে ছুটে আসে সাহায্যের জন্য। তখন আমি পুরো দমে কবিরাজি চর্চা করি। আমি বুঝতে পারি যে খলিলের পরিবারের ক্ষতি করার জন্য একটি জিনের পুরো পরিবারকে চালান করে দেয়া হয়েছে। খলিলের পরিবারের উপরে বিপদ নেমে আসছে। আমি খুব কষ্ট করে ওই জিনদের সাথে কথা বলতে সক্ষম হই। ওই জিনরা ভীষণ খারাপ আর ধূর্ত প্রকৃতির। তাদেরকে আমি এখান থেকে চলে যেতে বলি। তারা যাবার জন্য আমার কাছে শর্ত দেয় যে তাদের আদেশ করা হয়েছে খলিলের প্রাণ নেয়ার জন্য, সেটা না নিয়ে তারা যাবে না। আর একটা শর্ত দেয় যে এই বাড়ির সীমানার বাইরে তারা যাবে না। বাড়ির সীমানার ভেতরে ওই বাঁশ ঝাড়েই তারা আশ্রয় নেবে, কিন্তু তাদেরকে কেউ বিরক্ত না করলেও তারাও কাউকে ক্ষতি করবে না। পরিবারের সকলের মঙ্গলের কথা চিন্তা করে খলিল সব কঠিন শর্ত মানতে রাজি হয়। সেদিনই খলিল বাড়িতে গিয়ে হঠাৎ করে রক্তবমি করতে করতে মারা যায়। মারা যাবার আগে কাউকে সে এই ব্যাপারে কিছু বলে যেতেও পারেনি। আমাকে কিছুদিন পর অন্য কারণে এই এলাকা ত্যাগ করতে হয়। কয়েক বছর আগে আবার ফিরে এসেছি ভিটায়। শরীর ভালো থাকে না, তাই কারো সাথে এখন যোগাযোগ নেই। তোমার দাদিকে আমার কথা বলো, তিনি আমাকে চিনতে পারবেন। কাল আমার শিষ্যদের পাঠাবো। ওরা 8টি মহাশক্তিশালী কবচ নিয়ে যাবে এবং বাড়ির 8 দিকে 8টি পুঁতে দিয়ে আসবে। শুধু এটা মনে রেখো, এই কবচগুলো যেন কখনো সরানো না হয়। এই কবচগুলো আমি আমার সারা জীবনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে নির্মাণ করব। কাজেই এগুলো যাতে নিরাপদে থাকে সেই দায়িত্ব তোমাদের উপরেই। আশা করি তোমাদের পরিবারের আর কোনো ক্ষতি হবে না। যাও, এবার বাড়ি চলে যাও। সর্বশক্তিমান আমাদের সকলের মঙ্গল করুক। কবিরাজ দাদুর কথা শেষ হলো। আমরাও ফিরে এলাম বাড়িতে। পরদিন যথারীতি কবিরাজ দাদুর শিষ্য এসে কবচগুলো স্থাপন করে দিয়ে যান। এরপর থেকে আমার পরিবারে আর কোনো সমস্যা হয়নি। সকলের দোয়ায় আমার এখন অনেক বড় পোল্ট্রি ফার্ম আছে। 2জন লোকও রাখতে হয়েছে এই ফার্ম সামলানোর জন্য। তার পাশাপাশি আমি আমাদের এলাকার একটি এনজিওতে পার্ট টাইম কাজ করি। সব মিলিয়ে এখন আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এই বলে ফাহিম